সেসব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় কৃতিক। তবে জিদি মস্তিষ্কটা খুব বেশিক্ষণ ভাবতে দিল না অরুকে। সবকিছু মাথা থেকে ঠেলে সরিয়ে আকস্মাৎ চোখ দুটো খুলে ফেলল ও। পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে এলো মেইন ডোরের কাছে। দরজা খুলতে খুলতে হাতের পিঠ দিয়ে সে কখন থেকে এক নাগাড়ে নাকের ডগা ঘষছে কৃতিক। ব্যাপারটা বিরক্তিকর আর আশঙ্কাজনক, কিন্তু কৃতিকের কাছে প্যানিক অ্যাটাক নতুন কিছু নয়। তাই ও এসবে কোনোরূপ পাত্তা না দিয়েই চুপচাপ ভিতরে ঢুকে গেল। ভিতরে প্রবেশ করে হলরুমে পা রাখার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিগত হলো বিড়ালছানা ডোরা। আবারও সেই অরুর স্মৃতি। বিরক্তিতে আবার চিরবিরিয়ে উঠল কৃতিক। গর্জে উঠে তেতে গলায় ডোরাকে ধমকের সুরে বলল, তুই এখন এখানে কি করছিস? চা ভাগ। অবুঝ প্রাণী ডোরা কি বুঝলো কি জানে, হুট করেই মিয়াও মিয়াও আওয়াজ করা থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। ডোরাও চলে যাচ্ছে ব্যাপারটা বোধগম্য হতেই হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতি। অতঃপর কাতর কণ্ঠে বলে উঠল, যাস না ডোরা। ডোরা গেল না, সেখানেই লেজ গুটিয়ে বসে পড়ল। তখনই কৃতিক সেদিকে এক নজর পরখ করে মৃদু হেসে আবারও নাকের ডগায় আঙ্গুল ছোঁয়াতেই বুঝতে পারল ওর নোজ ব্লিডিং হচ্ছে। কৃতিক ঝাপসা চোখে আঙ্গুলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এগেইন দিস ফাকিং প্যানিক অ্যাটাক। বিরক্তিকর। কোনো মতের হাতে উল্টো পিঠ দিয়ে ভালো মতো রক্তটুকু মুছে কৃতিক কাপা হাতে পাহাড়ের ঢাল থেকে কুড়িয়ে আনা আধভাঙা মোবাইলটা নিয়ে আর্জেন্ট লিখে মেসেজ করলো ফ্রেন্ডস গ্রুপে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আবারও সেই ব্যাক হার্ট ইমোজির দিকে দিয়ে সেভ করা নাম্বারে মেসেজ অপশানে গিয়ে কাপা হাতে টাইপ করলো কৃতিক। আবার আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলে হার্টবিট? তোকে ছাড়া আমি ঠিক নেই, মোটেও ঠিক নেই। তুই ঠিক আছিস তো জান? পুরোপুরি চোখ বুঝে যাওয়ার আগেই এতটুকুই টাইপ করেছিল কৃতিক। ও জানতো এই মেসেজ কিংবা এই নাম্বার কোনোটাই ওর কাছে পৌঁছাবে না আর। তবুও ছন্ন ছাড়া বেপরোয়া মনটাকে কে বোঝাবে এই কথা? কেই বা দেবে অরুর খবর? আচ্ছা, অরু আদৌ কি ঠিক আছে তো? মাঝরাতেই বিশাল কক্ষের লাগোয়া কাঠের দরজায় তীব্র করাঘাতের ঝনাত ঝনাত শব্দে যেন পুরো অন্দরমহল কেঁপে উঠল কৃতিককুঞ্জে। সেই সাথে কাচের চুড়ি ভাঙার টুংটাং আওয়াজ। অমন শক্তপোক্ত দরজাটা ভেদ করে ভেতরে আওয়াজ তো বাইরে আসার কথা না। তবুও ভেতর থেকে ওর গগন কাঁপানো হৃদয় বিদারক এক একটা চিৎকার কম্পিত হয়ে উঠছে অনুর শরীর। ওনা দিয়ে দু হাত মুখ চেপে ধরে অরুর কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে অনু। ওদিকে দরজার বাইরে কারোর উপস্থিতি টের পেতেই বারবার বরাবরের রকমের উত্তেজিত হয়ে উঠেছে অরু। নিজের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলেছে হাতের সবগুলো চুড়ি। অরুকে এইভাবে বুক ফাটিয়ে কাঁদতে দেখে অনু কাপা গলায় বলে ওঠে, অরু বোন আমার, একটু শান্ত হ। আমি মামির কাছ থেকে চাবি ছিনিয়ে এনে তোর রুমের দরজা খুলে দিচ্ছি, তবু এভাবে কাঁদিস না দয়া করে। অনুর কথায় তীব্র কান্নায় ভেঙে পড়ে অরু বলল, জায়ান কৃতিককে ছাড়া আমি মরে যাব আপা। তুই দয়া করে আমাকে তার কাছে যেতে দে, আর কোনোদিন তোদের এই অপয়া মুখ দেখাবো না, তবুও তাকে ছাড়া বাঁচবো না। অনু ভেবে পায় না জায়ানকৃতিকের মতো একটা উগ্রমেজাজি দয়ামায়াহীন পুরুষোক্ত মানুষের জন্য কিনা তার এইটুকু বোন এইভাবে পাগল হয়ে গেল। কিন্তু কেন? কি এমন আছে জায়ানকৃতিকের মাঝে? কেন জাদু কোন যতবালেই বা বশ করেছে সে অরুকে? কই, অনুর চোখে তো কোনোদিনও তেমন কিছু পড়েনি। কৃতিক অরুকে জোর করে বিয়ে করেছে ব্যাপারটা ভাবতে গেলেও মাঝে মাঝে সন্দেহ হয় অনুর। মনে মনেই বলে, কি করে সম্ভব এটা? কৃতিক ভাইয়াকে তো কখনো ওরুর দিকে ভালো করে তাকাতেও দেখলাম না, অথচ ওরু কিনা তার জন্য এভাবে পাগলামি করছে। আচ্ছা, কৃতিক ভাইয়াকে আসলেই এতটা ভালোবাসে ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলেই ওরুকে মারধর করে, তাহলে ওরু কেন এমন করছে? একটু একটু ভালোবাসলে কি কোনো দিন এতটা পাগলামি করা যায়? মোটেই না। তার মানে কি কৃতিক ভাইয়ার ভালোবাসাটা ইন্ডিভিজুয়াল, আমরাই শুধু দেখতে পাই না? যার জন্য রয়েছে সে ঠিকই গভীরতা টের পেয়েছে ভালোবাসার। অনুর ভাবনায় ছেদ ঘটে অরুর কাঁপানো আওয়াজে। ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে অরু পুনরায় বলে, আপা দে না যেতে, মরে যাব তো। তুইও তো ভালোবাসিস, তাহলে আমি কি দোষ করেছি? অরুর কাকুতি মিনতি শুনে কান্না দমিয়ে রাখতে পারল না অনু। অজান্তেই চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। অতপর কোনো মতে নিজেকে সংবরণ করে অনু বলল, কি করে যাবি কৃতিক ভাইয়ার কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশ চলে এসেছি? আর তোর জান কৃতিক এখনও সেই ক্যালিফোর্নিয়াতে। অনুর কথায় এক প্রকার ঝাঁঝিয়ে উঠল অরু। অসম্ভব তেতে গলায় বলল, তাহলে কেন নিয়ে এলি আমাকে?
তোদের কি মনে হয় ওনাকে ছাড়া আমি ভালো থাকবো? মোটেই না। জায়ান কৃতিককে ছাড়া পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর মাকে কথাটা বলে দে, আমার স্বামী একবার ফিরে এলে প্রত্যেককে কৃতিক কুঞ্জ থেকে হটিয়ে ছাড়বে, তবুও আমাকে ছাড়বে না। অরুর কষ্ট হচ্ছে খুব। ছোট বোনটার এমন দুরূহ অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়ে ভালোই সুস্থ, দু একটা কথা বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না। সেই ভেবেই অনু চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। মনে মনেই ঠিক করলো, আজ মায়ের পায়ে পড়ে অনুরোধ করে হলো সব কিছু ঠিক করতে হবে। মামি আর রেজা ভাইয়ার বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। ওরকে আটকে রাখার মতো তো এমন কিছু হয়নি। ও তো আর উড়ে উড়ে আমেরিকা চলে যেতে পারবে না। তাহলে কেন এই নির্দয় আচরণ? ভেবে পায় না অনু। তাছাড়া অরু তো ঠিকই বলেছে, জায়ানকৃতিক অরুর খোঁজে বাংলাদেশে এলো বলে। তখন মামি আর মামির নেতা ছেলে রেজার যে তুলোধুনোর মতো নাজেহাল অবস্থা হবে সেটা অনু ভালোই আঁচ করতে পারছে এখন থেকে। অনু ছোট্ট বোনটার উদ্ভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট দেখে অবশেষে কিছুটা হলেও হৃদয় টলল অনুর। মনের মনে কোথায় কোথায় যেন চিনচিনিয়ে সাড়া দিয়ে উঠল ওর। যেখানে মানুষ দুইটা একজন আরেকজনকে ছাড়া মরেই যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচনা করে কি লাভ? বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্মের যেই সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কটূক্তির দোহাই দেওয়াটা নিকটই ছেলে মানুষই নয় কি? জায়ানকৃতিক কবেই বা মেনেছে এই সমাজের নিয়মকানুন? তার মতো মানুষকে সমাজের শেকলে বদ্ধ করা কেবলই কল্পনা মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হয়ে যাচ্ছে এইটুকুনি মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পর এখন আবার শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলিয়ে নিজের ছোট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ার চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্ত সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ব্যবসা গরম, মাথার উপরে অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটার জীবন ফুরিয়ে এসেছে বোধ হয়, তবুও কর্মক্ষেত্রে অটল সে। পুরাতন আমলের পাখা মজবুত তো হবেই, রাতের বেলায়ও একটুকুনি ঠান্ডা হাওয়া নেই। তাই রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে ইজি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমেরি শেখ। সেই প্রথম জীবন থেকেই সাহিত্য তার ভীষণ আগ্রহ। জমশেদ জায়ানের সাথে বিয়ে হওয়ার পরই তিনি মহলের এক কোণে একটা ছোট্টখাটো লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমেরি শেখকে। ভালোবাসা প্রকাশের ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছেন মেরির রংমহল। কিছু বছর আগেও ব্যবসায়িক কাজে স্বামীকে সাহায্য করার পরে যেই ফুরসতটুকু মিলত, সেই সময়টা লাইব্রেরিতেই কাটাতেন আজমেরি শেখ। খুব মন নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করতেন বইগুলো। একে একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর। এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারটা অবশিষ্ট নেই, তাই চোখের উপরে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে বহু বছরের অভ্যাসে কিছুটা শান দিতে বসেছেন তিনি আজ। আজমেরি শেখ যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে অনু। অনুর এমন আশঙ্কা আগমনে ভ্রুকুটি করে আজমেরি শেখ বলেন, এটা কি ধরনের আচরণ অনু? কারণ রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখনো শিখতে পারোনি তুমি? মায়ের কথার কোনো রূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত নিয়ে কচলাতে কচলাতে বলল, মামি, কেন ওর রুমের দরজা তালা লাগিয়েছে মা? তুমি কিছু বলনি? আজমেরি শেখ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তালা লাগিয়েছে মানে? মায়ের কথার পাছে অনু কিছু বলবে তার আগেই রুমের মাঝে আগমন ঘটে অনুর মামি জাহানারা। অনুরা আমেরিকা থেকে ফেরার পরই পুরো পরিবার শুদ্ধ এসেই কৃতিককুঞ্জে হাজির হয়েছেন তারা। উদ্দেশ্য আজমেরি শেখের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসের ছোটখাটো কর্মকর্তা। তিনি মেয়েলি জোট ঝামেলার খুব কমই থাকেন। তবে কৃতিককুঞ্জের মতো আলিশান বাড়িতে 1 মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো অসুবিধা নেই। তার উপরে এখন তার বোনও সুস্থ সবল হয়ে উঠেছে। আগে তো ডেঙ্গি মেয়ে দুটোর সাথে জাহানারার সারাটা দিন কথা কাটাকাটি লেগেই থাকতো। এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির সাথে বেয়াদবি করলে কিভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালো করেই জানে। ওই জন্যই তো বইয়ের এক কথাতেই এখানে বেড়াতে চলে আসলো।
জাহানারার অবশ্য অন্য উদ্দেশ্য রয়েছে, সেটা ফলিয়ে তবেই এই বাড়ি থেকে বিদায় হবে সে, তার আগে নয়। অনুর কথায় আশ্চর্য হয় আজমেরি শেখ। কিছু জিজ্ঞেস করতে যাবেন তার আগেই জাহানারা এগিয়ে এসে বলেন, কি করব বলো আজমেরি? তোমার ছোট মেয়েটা অসরকম চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলছিল। তার উপরে অন্দর মহলে সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখো একবার। মামির কথায় তেতে ওঠে অনু বলল, ভাঙলে ওর স্বামীর টাকায় কেনা জিনিস ভেঙেছে, তাতে তোমার কি মামি? অনুর মুখে কৃতিকের গুণগান শুনেই গর্জে উঠলেন আজমেরি শেখ। মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো। কে কার স্বামী, কোথাকার কোন থাইল্যান্ড বসে বিয়ে বাকিয়ে পড়িয়েছ, রেজিস্ট্রি করেছ, ওসব আমি মানি না। কেন মানো না মা? অস্বীকার করতে পারবে ওরও যে কৃতিক ভাইয়ার বিবাহিত স্ত্রী? তাছাড়া ওরও 4 দিন যাবৎ কৃতিক ভাইয়ার সাথে ছিল, একসাথে একই ছাদের নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? অনুর কথার পাছে আজমেরি শেখ কিছু বলার আগেই জাহানারার মুখ দিয়ে বিরক্তিকর ছ্যা ছ্যা উচ্চারণ করে বলে ওঠে, কতটা লজ্জা শরমের মাথা খেলে মানুষ এই কাজ করতে পারে বাপু? শেষ পর্যন্ত কি না নিজের মায়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়লো? ছ্যা! আমার তো মনে হয় এই ছেলে ফুর্তি করার জন্যই এত নাটক করেছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। মামির কথায় শক্ত হয়ে এলো অনুর চোয়াল। এরা ভাবেটা কি নিজেকে, যা খুশি তাই বলে যাচ্ছে। ওদিকে আজমেরি শেখেরও কানে লেগেছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব বলবে, কানে লাগাটিরই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলেছে, 2 দিন পরে মহল্লার লোকেরাও বলবে। তারপরে ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিঠ পিছে খিল্লি উড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, খুব গভীর আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখন এই সব কথা ভাবতে গেলে মেজাজ সপ্তম আসমানে চড়ে যায় আজমেরি শেখের। তিনি খ্যাপাটে অনুকে তৎক্ষণাৎ ধমকে সুরে থামিয়ে দিয়ে বললেন, ওরও যদি রাস্তার ছেলেকে ভালোবাসতো তবুও তার অন্যায় যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি, কিন্তু জয়ান কীর্তিকে মানা যায় না। তাই এসব বিষয় নিয়ে আর একটা কথা বাড়াবে না অনু, চুপচাপ থাকবে। সবার সব কিছু জানাজানি হয়ে যাওয়ার আগেই ওর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতো গলায় বলল, জান কৃতিকের দোষটা কোথায় মা? তখন থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও এরকম একটা জটিল বিষয় নিয়ে ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আজমেরি শেখের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, আমি বলেছি মেনে নেওয়া যায় না, তার মানে যায় না। আর কোনো প্রশ্ন করবে না, এক্ষুনি নিজের রুমে যাও। অনু থমথমে গলায় বলল, যা ইচ্ছা করো মা, তবে নিজের জিদ আর অহমিকাকে এতটাও বড় করে দেখতে যেও না যার ফলস্বরূপ তোমার মেয়ের না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কতটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে ওরুর রুমের চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু। উনি চলে যেতেই শুরু হয়ে যায় জাহানারার ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমেরি শেখের উদ্দেশ্যে বলেন, সেই কবে থেকে বলছি তোমায় আজমেরি, অনু বড় হয়েছে। আমার রেজার মাশাআল্লাহ নাম দাম কামিয়েছে অনেক। পুরো ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সভাপতি হয়েছে এবছরে। রেজাওয়ারের কথায় বড় বড় মাথাওয়ালা লোক ওঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজের চোখেই দেখলে। তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করে কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে এভাবে হয়। তাই এখন সময় আছে, অরুর মতো উচ্ছন্নে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগেই অনু আর রেজাওয়ারের গাঁটছড়াটা বেঁধে দাও। ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমার একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতেই জাহানারা পুনরায় বললেন, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি আজমেরি। অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমেরি শেখ নয়। কিন্তু অরু এবার ইউএসএতে গিয়ে যা যা ঘটালো তাতে অনুর প্রতি সন্দেহ আর সংখ্যা দুটোই তার মনে দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মান সম্মান ধুয়ে যাচ্ছে। এই সমাজে অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণগান সম্পন্ন পাত্র সস্তা করা কি অনেকটা চ্যালেঞ্জের মতো হবে না? তাই আপাতত আজমেরি শেখের মাথায় জানালার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ঠিকই তো, এভাবে শর্ট নোটিসে কত সহজে দায়িত্ব নিয়ে সবকিছু গুছিয়ে ফেলেছে রেজা। তাছাড়া অনেকটা কথাও তো ঠিক, এখন আর সেই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানোর পাতি নেতা নেই রেজা।
নিজের যোগ্যতায় বেশ ভালোই নাম দাম কমিয়েছে সে। দেখতে শুনতেও খারাপ না, এক কথায় পাত্র হিসেবে ভালো, শুধু ভালো নয় বরং বেশ ভালো। মামির কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পা ফেলে ওর রুমের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই হুট করে সামনে চলে আসে রেজা আর ওর ছোট বোন রূপা। না, রেজা অনুর পথ আটকে দাঁড়ায়নি, বরং দুজন দুই দিক থেকে আসছিল বলেই পথিমধ্যে দেখা। আমিরের থেকে আসার পর এটাই বোধ হয় প্রথম সাক্ষাৎ ওদের, যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্রই পা দুটো থমকে চায় রেজা। রেজার পেছনে ওর ছোট বোন রূপাও ছিল। মাত্রই সন্ধ্যা টিউশন থেকে ফিরেছে সে, এখন রুমেই যেত, কিন্তু পথিমধ্যে ভাইকে এভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনে আগন্তুককে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিতেই চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, আরে ভাবি যে, কতদিন পর দেখা হলো তোমার সাথে। এমনিতেই মেজাজ চড়াও হয়ে আছে, মাথার যন্ত্রণায় ধীরিম ধীরিম আওয়াজ করছে, তার উপরে রূপার এমন অহেতুক ভাবি সম্বোধনে বেশ বিরক্ত হলো অনু। তৎক্ষণাৎ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কে তোর ভাবি? আপু বল। অনু ধমকে রূপা মুখ কালো করে চলে যেতেই রেজা খানিকটা এগিয়ে এসে শুধালো, কেমন আছো অনু? অনু বিরক্তির চিরবিরিয়ে উঠে বলল, ভালো নেই। কেন? অনু এবার ঘুরে দাঁড়িয়ে আগা গোড়া পরখ করল রেজাকে। আগের চেয়েও বেশভূষায় বেশ পরিবর্তন হয়েছে তার চেহারায়, এখন আগের মতো মদন মদন ভাবটা আর নেই। সাদা পায়জামা পাঞ্জাবি আর মুখভর্তি খড় দাড়িতে ভালো লাগছে দেখতে, কোথাও যেন একটা গুন্ডা মাস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনুর চোখে রেজাকে সেই আগের মতোই মদন মদন লাগছে। রেজা এখনও প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে অনু নিজের ভ্রম ছেড়ে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো? অনুর কথার পাছে রেজা সে স্নেহের স্বর বুলিয়ে বলল, এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো, বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে বলে, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন জাতা? রেজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যি হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মা আর ফুপি বিয়ে নিয়ে আলাপ করছে। আর একটু সবুর করো, তোমাকে ঘরের গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে অরুর রুমের দিকে এগিয়ে যেতে যেতে বজ্রকণ্ঠে বলল, রিডিকিউলাস। রেজা লাজুক হেসে হালকা মাথা চুলকেও বলে উঠল, হ্যাঁ ওইটাই। রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগে রাগে চেহারাটা মুহূর্তেই ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জুড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কে। দেখে মনে হচ্ছে টলটলে চোখ দুটো থেকে এখনই নেমে আসবে অসহায় অপারক বাড়িধারা। তপ্ত রাশ ভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছেড়ে করিডর দিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে অনু, শুনেছি বাড়ির বড় মেয়েরা সব সময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি ওর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? কৃতিককুঞ্জের হল রুমে টাঙানো দেয়াল জোড়া বিশাল ঘড়িটার ডং ডং আওয়াজ করে সকাল 8টার জানান দিচ্ছে। তবে এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচে ডাইনিংয়ের জায়গাটাও পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে অরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লোকমা মুখে নিয়েই বসে বসে ফুপাচ্ছে অরু, কিছুতেই মুখ থেকে গলায় নামছে না। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে অনু এবার ধমক দিয়ে উঠে বলল, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? অরু হেঁচকি তুলে বলে, খাবার গলা দিয়ে নামছে না আপা, আমি ওনার কাছে যাব। বিশ্বাস কর, ওনার থেকে এতটা দূরে চলে এসেছি সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারেন না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবারও প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছর কৃতিকের জন্য মাত্র 19-এ পা দেওয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে অনু হতবাক হয়ে তাকিয়ে আছে ওর ছোট্ট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফট করে আর আহাজারি করে জানান দেয় অরু। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে অরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। কৃতিক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে, এখন খেয়ে নে। অনু কথাটা বলেছে কি বলেনি তখনই ওর মুখের কথা ছোঁ মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিংয়ের দিকে এগিয়ে আসছে জাহানারা। বললেন, খাওয়া খাওয়া, বেশি করে খাওয়া। শরীর ভেঙে চুরে যা হাল হয়েছে
দেখেই বোঝা যাচ্ছে এই বাড়ির ছোট সাহেব সর্বনাশের আর কিছুই আর বাদ রাখিনি। মামির আকারে ইঙ্গিতে কোনো নোংরামি তিরস্কার থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো ওরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। অনুর এসব রাগের ঢালে 2 পয়সা তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে এসে আঙ্গুল উঁচিয়ে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখিয়ে বলল, দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে। কি ধকলটাই না গিয়েছে মেয়ের উপর দিয়ে। আগে তো এমন ছিলি না, অথচ এ বাড়ির ছেলের সাথে কয়দিন থেকে এই হাল। হারে অরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে অমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করে লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে যাচ্ছে। ব্যাপারটা বুঝে চেঁচিয়ে ওঠে অনু। মামি, চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথায় মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইল ওরু। আসলেই ও আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গেছে। তবে এটা আজ বা কাল নয়, প্রায় মাস খানিক আগে কৃতিক যখন হুট করে ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্যি, কৃতিকের জন্যই শরীরের এই অধপতন ওর। তাই ওরু নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চেবাতে চেবাতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় 15 বৎসর। সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে 12 বছরের ছোট মাত্র। এইটুকুনি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠলেন জাহানারা। আশেপাশের কোনো কিছু তোয়াক্কা না করে খিটমিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্ট হয়ে ফিরেছিস, তার উপর বড় বড় কথা হচ্ছে। মহল্লার মানুষকে বলে দেব, তখন বুঝবি অপমান কাকে বলে। মামি, কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ে পা দোলাচ্ছ সেটা ওর স্বামীর টাকায় কেনা। তাই ভালোই ভালো বলছি, মুখ সামলাও, পরিণাম খারাপ হতে পারে। জান কৃত্তিককে চেনো না তুমি? ওর কথা শেষ হতেই জাহানারা তীরের ফলার মতো দৃষ্টি ভস্ম করল অনুকে। তিনি সেভাবেই তাকিয়ে বললেন, কদিন পরে ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না অনু। তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দেব আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কি বলছো? কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা আকস্মাৎ কথাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এসে কর্ণকুহরে ঝঙ্কার তুলল অনুর। ও তৎক্ষণাৎ পাশে ঘুরে মায়ের দিকে তাকিয়ে আহত সুরে ডাকলো, মা। আজমেরি সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল, এত তাড়াহুড়া কেন মা? মাত্র কয়দিনই তো হলো আমরা দেশে ফিরলাম। তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএ যেতে হবে। আর এখনই কি না? ওই জন্যই তো তাড়াহুড়ো। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই ভালোই পালন করতে পারলেই তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে আরুর বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে আরুর বিয়ে হওয়াটা জরুরি, কিন্তু বড় বোন এর আগে ছোটো বোনকে বিয়ে দিতে গেলেই মানুষ পিছনের কাহিনী গুছাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়। তাই আপাতত অরুণ নয়, তোমার বিয়েটা মুখ্যম আমার কাছে। আশা করি আর কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল অনু। জড়ালো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আসছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমেরি শেখ মুখে কিছু বললেন না। চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর সাহস আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে অরু। যখন তখন আবারও হতে পারে পড়ে যেতে পারি। তবে মনে হয় না এবার পড়ে গেলে আর কোনো দিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শুনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথায় অনু অরু 2 বোনেই মুখ থেকে রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো? সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে। মনে হয় না আর বেশ শেষ রক্ষা হবে। অরু তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল। ওদের ভালোবাসার পূর্ণতা পেয়েছিল। কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? এই কি হবে ভাবতে গিয়েই বুকের ভেতরে এলোপাথারি ঝড় উঠেছে অনুর। সেই ঝড়ে একে একে ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি, প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত
মানসপটে খচিত প্রতিটা সুন্দর মুহূর্তেই যেন হুট করে তাও তাও করে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে কেউ। অনুয়ার এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না সবার সামনে। এটো হাতে সহই ছুটে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোনো একটি রুম থেকে। সন্ধ্যা হতেই ল্যান্টার্ন আর স্কর্টিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হিরিকো খচিত বাড়ির চারপাশ। ভেতরে সফট গানের তালে তালে শরীর দুলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল, আবার কেউ বা অর্ধমাতাল। তবুও মিউজিকের তালে তালে পা মিলিয়ে কোমর দোলাতে মোটেও অপরাগ নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে সেখানেই বার স্টুলে পেতে ডোরাকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইনের চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনো পুরোপুরি ফর্মাল ড্রেস, দেখতে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মোটেই ডিস্কো বার কিংবা হই হুল্লোর গোল পছন্দ নয়, তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে হলে এখানে চলে আসেও। ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ঝিমোচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধ ওর নেশা করে দিয়েছে। কৃতিক ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দেব। ডোরা বেচারি হয়তো জানেই না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসা চুপচাপ বসে রইল ও। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয় তখনই বাড়ির মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, অ্যালিসা ও সায়রের। ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে ওকে একটু সময় দেওয়ার জন্য, ঠিক আগের মতো। ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলে শিন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বারস্টুল টেনে বসতে বসতে অবাকের সুরে বলল, দেখ তো, মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস। তাহলে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বাড়ি কি করছিস তুই? কৃতিক ঠোঁট উল্টে নাক চোখ মাথা নাড়িয়ে বলল, জানি না। সার একটু ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো আরুর বিড়াল। কৃতিক ভ্রুকে কুচকে বলল, তোকে জিজ্ঞেস করেছে? কতবার বলেছে ওর নাম মুখে নেবে না তুই? এলিসা ওদের থামিয়ে দিয়ে বলল, থাম না তোরা, যে কি তুই তো বিড়াল দেখলে অ্যালার্জি অ্যালার্জি বলে নাক ছিটকাস। এখন তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে বসে আছিস? আদৌ ভার্সিটিতে গিয়েছিলি? কৃতিক কোনো রূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপরে রেখে চুমুক দিল ওয়াইনের গ্লাসে। কাগজে কি আছে দেখার জন্য অর্ণব তাড়াহুড়ো করে কাগজটা লুফে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে, তুই রিজাইন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল? কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলে, আই নো। অ্যালিসা রেগে মেগে বলল, তুই হুট করেই রিজাইন দিয়েছিস কেন? ওর জন্য সব কিছুর একটা লিমিট থাকতে হয় যে কে। এইভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। সায়ের নাক চোখ সিকোয় তুলে বলল, গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটাও অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোনোদিন দেখবো বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনার যুক্তি শুনে কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, আহ, চুপ করবি তোরা। আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাড়িনি, বিড়িতে যাওয়ার জন্য ছেড়েছে। এবার অর্ণব, অ্যালিসা, সায়র একযোগে বলল, কি, তুই অবশেষে বিডিতে ফিরছিস? কৃতিক ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল, একেবারের জন্য যাচ্ছে না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলি সুদে আসলে মেলাতে যাচ্ছে। তাছাড়া আরও একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি। আমি আমার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তির্যক ছুরির ফলার মতো কথাগুলো উগড়ে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পিছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র, অর্ণব আর অ্যালিসার কাঁধ হাত দিয়ে অস্ফুট স্বরে বলে, দোস্ত, এবারের ভ্যাকসিনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কড়মড়িয়ে সায়রের এক হাত ঝাড়া মেরে অ্যালিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কান থেকে হাত সরা গর্ধপ। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুর মির্জাফরের মতো
আচরণ করে। দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, বলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করেই থামলো ওরু। অতপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টটা এখনও সেভ করা রয়েছে সেটাই সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো মেল অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট টিভিতে। টিভিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে।